আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ছাড় নয়, ট্রাম্পকে জবাব দিতে মরিয়া ইরান। ইরাক থেকে উড়ে যাবে ইরানি মিসাইল আর ধ্বংস হবে গোটা ইউরোপ। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাঠালো তেহরান। পারমাণবিক উত্তেজনায় টগবগ করছে মধ্যপ্রাচ্য, শুরু হতে পারে মহাযুদ্ধ। যুক্তরাষ্ট্রের ৩৫১ কোটি টাকার রিপার ড্রোন একাই ধ্বংস করে দিচ্ছে ইয়েমেন। ১৮তম মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথিরা। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের সহিংসতা, ইন্টারনেট বন্ধ, যা বললেন মমতা ব্যানার্জি। ১৮০ দিনের মধ্যে তাইওয়ানে হামলার পরিকল্পনা চীনের। সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার ইঙ্গিত ইমরানের। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ছাড় নয়, ট্রাম্পকে জবাব দিতে মরিয়া ইরান। সেই লক্ষ্যে তেহরানের যুদ্ধে প্রস্তুতিও তুঙ্গে। শুধু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি নয়, ইরাক থেকে উড়ে যাবে ইরানি মিসাইল আর ধ্বংস হবে গোটা ইউরোপ। যুক্তরাজ্যের দ্য টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ইরান প্রথমবারের মতো ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দীর্ঘ পাল্লার, যা ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম এমন সব ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে। এর আগে ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠীগুলো স্বাধীনতাকামী হামাস ও হিজবুল্লাহর পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আসন্ন যুদ্ধকে সামনে রেখে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ভারী রণসজ্জায় সাজাচ্ছে ইরান। ইরাকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন ও ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সবশেষ খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। যুদ্ধ উত্তেজনার মধ্যে ইরানে দীর্ঘ পাল্লার এমন ক্ষেপণাস্ত্র প্রেরণকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের একটি বড় ধরনের হামলার প্রস্তুতিকেই নির্দেশ করে। লন্ডনের দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বিমান বাহিনী থেকে পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পাশাপাশি স্বল্প পাল্লার কুদস 351 ক্রুজ এবং জামাল 69 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে ইরান ইরাক সীমান্ত পর্যবেক্ষণে জড়িত আঞ্চলিক গোয়েন্দা সূত্রের বরাত দেওয়া হয়েছে। দ্য টাইমসের একটি সূত্র বলছে, এই নতুন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ইরাকের প্রো ইরানি প্রতিরোধ গ্রুপগুলোকে এর আগে কখনো দেওয়া হয়নি। এই গ্রুপগুলো গত বছর এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোতে সফলভাবে ড্রোন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও IDF সদস্যদের হত্যা করেছিল। এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে চাপ বাড়াচ্ছেন। পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান খুঁজতে আলোচনার পক্ষেও রয়েছেন। ইরান ও ইরাকের মধ্যে 1000 মাইল জুড়ে থাকা সীমান্ত পর্যবেক্ষণকারী গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে যে গত সপ্তাহে এই ক্ষেপণাস্ত্রগুলো স্থানান্তর করা হয়েছে। এই প্রতিবেদনটি এসেছে রয়টার্সের একটি খবরের পর, যেখানে সোমবার বলা হয়েছিল যে ইরাকের কয়েকটি শক্তিশালী ইরান সমর্থিত গ্রুপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা এড়াতে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছেন। পরবর্তীতে আরব মিডিয়াগুলোর একটি ইরাকি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানায় যে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো নিরস্ত্র হতে অস্বীকার করেছে। দ্য টাইমসের একটি আঞ্চলিক কূটনৈতিক সূত্র বলেছে, গত 48 ঘন্টায় প্রতিরোধ গোষ্ঠীগুলো নিরস্ত্র হচ্ছে। এই ছবি তৈরি করার যে চেষ্টা দেখা গেছে তা একটি কৌশলগত। দ্য টাইমসের আঞ্চলিক কূটনৈতিক সূত্র বলছে, গত 48 ঘন্টায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিরস্ত্র হচ্ছে। এই ছবি তৈরি করার যে চেষ্টা দেখা গেছে তা একটি কৌশল মাত্র। এমন খবর ছড়িয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে বোকা বানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরাকের উপর চাপ প্রয়োগ করে দেশটির শিয়া প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে বাধ্য করছে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনা সেই সব রিপোর্টকে ভুল প্রমাণিত করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। পরিস্থিতির এমন রূপ নিয়েছে যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব যেন কেবল এক ট্রেলার ছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধ, যেখানে গোলাবারুদ নয়, ব্যবহৃত হতে পারে পরমাণু অস্ত্র। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে।
পারমাণবিক উত্তেজনায় টগবগ করছে মধ্যপ্রাচ্য, শুরু হতে পারে মহাযুদ্ধ, এমনই দাবি করেছেন সামরিক বিশেষজ্ঞরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে দেশটি মহাবিপদের মুখে পড়বে। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক বক্তব্যে ট্রাম্প জানান, শনিবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। তবে ইরান এই আলোচনাকে পরোক্ষ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আলোচনা হলেও তা সামরিক নয়, বরং তৃতীয় পক্ষের মাধ্যমে হবে। ইরান পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গত 50 বছরে দেশটি নিজেকে পাল্টে নিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, এখন তারা ভয় পায় না, বরং যে কোনো আঘাত দিতে পারে চরম প্রতিশোধ। গোপন মিসাইল ঘাঁটি ও সম্ভাব্য পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য পশ্চিমাদের উদ্বিগ্ন করে তুলেছে। আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন রয়েছে, ইরানের হাতে ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র চলে এসেছে, আর তা যদি সত্যি হয় তবে বিষয়টি গোটা অঞ্চলকে অস্থির করে তুলবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ভারী অস্ত্র ভান্ডার ও যুদ্ধজাহাজ মোতায়েন করে যেন যুদ্ধের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও রয়েছে প্রস্তুত। মনে করা হচ্ছে কেবল একটি স্ফুলিঙ্গই যথেষ্ট এই বিস্ফোরণের জন্য। বিশ্লেষকদের মতে, আলোচনায় আশার আলো থাকতেও ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাব ও ইসরায়েলের সক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষত 2018 সালে ট্রাম্প প্রশাসন ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মস্কোতে রাশিয়া, চীন ও ইরানের কূটনীতিকদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে আঞ্চলিক কৌশলগত অবস্থানগুলো আরো পরিষ্কার হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব এখন তাকিয়ে রয়েছে শনিবারের আলোচনার দিকে। তা শান্তির বার্তা বয়ে আনবে নাকি এক বিধ্বংসী যুদ্ধের সূচনা ঘটাবে, সে উত্তর সময়ই বলে দেবে। যুক্তরাষ্ট্রের 351 কোটি টাকার রিপার ড্রোন একাই ধ্বংস করে দিচ্ছে ইয়েমেন। 18তম মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথিরা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আল জাউফ গভর্নরেটের আকাশ সীমানায় আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অবিরাম আগ্রাসন ও মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে হুথিরা। মারিয়াম হাবিবার রিপোর্টে বিস্তারিত। বুধবার এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘন্টা পরেই এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয়। হুতি বলেছে, 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে মোট 18টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে হুতি। হুতিরা আরও বলেছে, সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল জাউফ গভর্নরেটের আকাশ সীমায় শত্রু মিশন পরিচালনা করার সময় একটি MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, 10 দিনের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন ড্রোনটি সফলভাবে ভূপাতিত করেছে। গাজার প্রতি ইয়েমেনের অব্যাহত সমর্থন এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষামূলক মিশন বাস্তবায়নের অব্যাহত প্রতিশ্রুতির কথা আবারও ঘোষণা করেছে হুতি। ভারতে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে নানা শহরে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার দুপুরে এই আইন বিরোধী বিক্ষোভ থেকে আবারও সহিংসতার খবর এসেছে। এর আগে মঙ্গলবার ওই জেলারই রঘুনাথপুরে সহিংসতা ঘটেছিল। কয়েকটি মুসলিম সংগঠনের বিক্ষোভের পরে মুর্শিদাবাদ জেলার 2টি থানার এলাকায় 5 জনের বেশি জামায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিস্তারিত প্রতিবেদনে।
মঙ্গলবার রাত পর্যন্ত চলা ওই সহিংসতায় পুলিশের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে কিছু আবাসিক ভবন ও দোকানেও। এদিকে বুধবার সুতি থানা এলাকায় আবারও সহিংসতা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, সুতির অজগরাপাড়া এলাকায় বুধবার সকাল 12টায় জাতীয় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু হয়। প্রায় আধ ঘন্টা খানেক ধরে অবরোধ চলে। অবরোধের ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। তারপরেই জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বিক্ষোভ থেকে। পুলিশ একাধিক ক্যাতানি গ্যাসের শেল ফাটায়। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন যে জঙ্গিপুর শহর সহ রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায় পুলিশ বাহিনী ব্যাপক টহল দিচ্ছে। এদিকে উস্কানিকে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার এক সভায় তিনি বলেছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না। মঙ্গলবারের অশান্তির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত এলাকায় 5 জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। ভুয়া খবর বা গুজব যাতে না ছড়ায় তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে 11 এপ্রিল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। রাজ্যপাল সিবি আনন্দ বোস এক বিবৃতিতে মঙ্গলবারের ঘটনার নিন্দা করে জানিয়ে বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা উচিত। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের লাঠি চালানোর নিন্দা করেছেন। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাকির হোসেন বলেন, যে কিছু গুন্ডা প্রকৃতির লোক নিজেদের হাতে আইন তুলে নিয়েছিল, প্রশাসন ব্যবস্থা নেবে। অপরদিকে বিজেপি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে মুসলমান তোষণের অভিযোগ বরাবরই করে থাকে, এদিনও আবার সে একই অভিযোগ তুলেছে। গত কয়েক মাসে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক কার্যক্রম উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পেন্টাগন এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে চীন তাইওয়ান দখলের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার সুযোগ নিয়ে চীন আগামী 6 মাসের মধ্যে তাইওয়ানের সামরিক অভিযান চালাতে পারে। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। গোয়েন্দা সূত্রের মতে 180 দিনের মধ্যে তাইওয়ানে হামলার পরিকল্পনা চীনের। হামলায় চীন 3টি কৌশল অবলম্বন করতে পারে। প্রথমত, দ্রুত ও নিষ্পত্তিমূলক হামলার মাধ্যমে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এজন্য ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার আক্রমণ এবং দ্রুত সৈন্য অবতরণের পরিকল্পনা থাকতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী অবরোধ কৌশল, যেখানে চীনা নৌবাহিনী দ্বীপটিকে সম্পূর্ণ ঘিরে ফেলে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। তৃতীয়ত, সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে শুধু তাইওয়ান নয়, জাপান ও ফিলিপাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য করা হতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার স্পষ্ট করেছেন যে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও তাইওয়ানকে চীনের সাথে একীভূত করা হবে। গত এপ্রিল মাসে তাইওয়ান প্রণালীতে চীনের ব্যাপক সামরিক মহড়া অনেক বিশ্লেষকে এই ধারণা দিয়েছে যে বেইজিং শুধু ভয় দেখানো নয়, বরং বাস্তব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক উদ্ভাবিত বিশেষ রণতরী এবং বিমান হামলার সক্ষমতা বাড়ানোর ঘটনাগুলো এই আশঙ্কাকে আরো জোরালো করেছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি চীনের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ওয়াশিংটনের মনোযোগ ভাগ করে দিয়েছে। অনেক বিশ্লেষকের মতে এই সুযোগটি কাজে লাগাতেই চীন তাইওয়ান ইস্যুতে আরো আগ্রাসী ভূমিকা নিতে পারে। তবে তাইওয়ান প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় যে কোনো সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যে তাইওয়ান দখলে হামলা চালাতে পারে চীন। পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হচ্ছে তা সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং চীনের সামরিক প্রস্তুতি প্রমাণ করে। কূটনৈতিক সমাধান না পেলে আগামী মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি একটি গুরুতর সতর্কবার্তা, কারণ তাইওয়ান সংকট শুধু আঞ্চলিক বিষয় নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তিনি দলের সিনিয়র নেতা আজম সাতিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ শুরুর নির্দেশ দিয়েছিলেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মঙ্গলবার দলীয় নেতাকর্মী ও আইনজীবীদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন ইমরান। তিনি বলেন, এই সংলাপের উদ্যোগ তার কোনো ব্যক্তিগত মামলা বা আইনি সুবিধা পাওয়ার জন্য নয়, বরং পাকিস্তানের বৃহত্তর স্বার্থে নেওয়া হয়েছে। পিটিআই সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খান বৈঠকে স্পষ্ট করে বলেছেন সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনো বন্ধ করেননি। তবে বর্তমান সরকারের সঙ্গে পিটিআই আর কোনো আলোচনায় নেই, কারণ তিনি মনে করেন এই সরকারের হাতে প্রকৃত কোনো ক্ষমতা নেই। ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান, সিনেটর আলী জাফর, আইনজীবী জহির আব্বাস, মোবারক আওয়ান এবং আলী ইমরান। বৈঠকে সিনেটর আলী জাফর সম্প্রতি আজম সাতির একটি ভিডিও বক্তব্য সম্পর্কে ইমরানের মতামত জানতে চান। উক্ত ভিডিওতে আজম সাতি বলেন, ইমরান খান তাকে সেনা প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বলেছেন এবং আলোচনা সংক্রান্ত তথ্য গোপন রাখার নির্দেশও দেন। সাথী আরো বলেন, ইমরান প্রকাশ্যে সামরিক নেতৃত্বের সমালোচনা করলেও পর্দার আড়ালে সংলাপ চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছাড় নয়, ট্রাম্পকে জবাব দিতে মরিয়া ইরান। ইরাক থেকে উড়ে যাবে ইরানি মিসাইল আর ধ্বংস হবে গোটা ইউরোপ। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাঠালো তেহরান। পারমাণবিক উত্তেজনায় টগবগ করছে মধ্যপ্রাচ্য, শুরু হতে পারে মহাযুদ্ধ। যুক্তরাষ্ট্রের ৩৫১ কোটি টাকার রিপার ড্রোন একাই ধ্বংস করে দিচ্ছে ইয়েমেন। 18তম মার্কিন ড্রোন ভূপাতিত করল হুথিরা। পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের সহিংসতা, ইন্টারনেট বন্ধ, যা বললেন মমতা ব্যানার্জি। ১৮০ দিনের মধ্যে তাইওয়ানে হামলার পরিকল্পনা চীনের। সরকার নয়, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার ইঙ্গিত ইমরানের। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।